আজ আমার বিয়ে। কিভাবে এই বিয়ে ঠিক হলো জানি না। কারণ এর আগে অনেকেই আমায় দেখে গেছে। কিন্তু কেউ ছেলের বউ হিসেবে আমাকে পছন্দ করেনি। আজ আমার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম আদিব। দেখতে শুনতে অনেক সুন্দর। আমি জানি সে আমাকে পছন্দ করেনি। কিন্তু তার মা-বাবা আমাকে পছন্দ করেছে। আদিব আমাকে পছন্দ না করার পেছনে যুক্তি আছে। আমি দেখতে অতীব কালো। আদিবের মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলের পক্ষে আমাকে পছন্দ না করাই যুক্তিযুক্ত। আদিবের মা বাবা আমার রূপ দেখে না হয়তো আমার ভালো কিছু দিক দেখে ছেলের বউ বানাতে চেয়েছে। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। বড় হবার পর থেকে বাড়ির বাইরে বের হলে বোরকা পরে বের হয়েছি। কোনো বেগানা পুরুষ আমার চেহারা দর্শন করতে পারেনি। ছোট থেকে নামাজ রোজা ধর্মীয় আচার ব্যবহারের নিয়মকানুন মনোযোগ দিয়ে মেনে চলেছি। এই দিকগুলো বিবেচনা করেই হয়তো আদিবের মা বাবা ছেলের বউ করতে রাজি হলো। আদিব আমাকে স্ত্রী হিসেবে কতটা ভালোবাসবে জানি না। আমি চাইবো আমার সমস্ত মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসতে, তার আদেশ নির্দেশ মেনে চলতে। যে শ্বশুর শাশুড়ি আমাকে ছেলের বউ করে নিয়ে যাচ্ছে তাদের সেবা যত্ন করতে, তাদের মন মতো চলতে। বাসর রাতে আমি স্ত্রী হিসেবে নয়, রক্ষিতা হিসেবে স্বামীর কাছে গ্রহণযোগ্য হলাম। আদিব আমাকে বলে দিল, দেখো তোমার মতো মেয়ে আমার স্ত্রী হবার যোগ্যও না। মা-বাবার মুখের দিকে চেয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি আমার রক্ষিতা হয়ে থাকতে পারো। স্ত্রী হয়ে থাকতে পারবে না। চাইলে কালই চলে যেতে পারো। আমি তাকে বলেছি, বিয়ে যখন হয়েছে তখন এই বাড়ি আমার বাড়ি। আপনি আমাকে রক্ষিতা ভাবেন আর যাই ভাবেন, আপনি আমার স্বামী। কালিমা পড়ে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। কথা শেষ না হতেই আদিব তার পুরুষত্ব জাহির করতে ঝাঁপিয়ে পড়ে আমার উপরে। অমানবিক জুলুম করে প্রমাণ করে দেয় আমি তার রক্ষিতা। আমার চোখের জল তার নজরে আসেনি। কেন আসবে? আমার কষ্ট তার কাছে কিছুই না। সে ব্যস্ত তার কামনার নেশায়। সকালে বিছানা থেকে উঠতে গিয়ে বুঝতে পারছি আমি আদিবের কাছে সত্যিই রক্ষিতা। না হলে কেউ স্ত্রীর সাথে এমন নিষ্ঠুর অত্যাচার করতে পারে না। আমার মা বাবা খুব বেশি ভালো ঘরে আমাকে বিয়ে দিয়ে বউভাতে এসে আমাকে জিজ্ঞাসা করেছিল, মা তুই কেমন আছিস? মুখে একটু হাসি এনে বলেছি, আমি ভালো আছি অনেক। আমার মলিন মুখ, চোখের নিচে ঘুম না হওয়া কালো দাগ দেখেও মা-বাবা বুঝতে পারেনি আমি কতটা ভালো আছি। তাদের ধারণা বড় ঘরে বিয়ে দিয়েছে, মেয়ে তো সুখেই আছে। বিয়ের পর বাবার বাসায় ২ বার গেছি। বাবা এসে একবার নিয়ে গেছে, আমি একা যাই বাবার সাথে, আদিব যায়নি। অনেক জোরাজুরি করেছে বাবা। আদিব বাবার মুখের উপরে বলে দিয়েছে, আপনি আপনার মেয়েকে নিয়ে যান, আমাকে জোর করবেন না। আমি আপনার মেয়েকে কখনো স্ত্রী মনেই করি না। আর শ্বশুরবাড়ি যাব কোনো প্রশ্নই আসে না। আদিবের কথা শুনে বাবার চোখে পানি চলে আসে। আমি একাই বাবার সাথে যাই। কয়েকদিন থাকার পর আমার শ্বশুর আমাকে নিয়ে আসেন। শ্বশুরবাড়ি আসার সময় মা আমাকে ধরে খুব কান্না করে বলে, মা রে, কি করবি, তোর ভাগ্যই আছে এমন স্বামী। তাকে নিয়েই তোকে জীবন কাটাতে হবে। আল্লাহ আল্লাহ কর, হয়তো আদিব একদিন তোকে ভালোবাসবে। কি আর করবি, মেয়েদের ভাগ্যই এমন। শত জ্বালা যন্ত্রণা সহ্য করে স্বামীর সংসার করতে হয়। প্রায় ১ বছর হতে চলল আমাদের বিয়ের। এই ১ বছরে আদিব আমাকে কখনোই স্ত্রীর চোখে দেখেনি। তার সেই রক্ষিতা হয়েই আছি, রাত কিংবা দিন নয়, যখন ইচ্ছা লালসা মেটাতে ঝাঁপিয়ে পড়ে আমার উপরে। আমার কষ্টও তার চোখে পড়ে না, বাধা দিতে গেলে গায়ে হাত তোলে। এক রাতে নেশা করে বাসায় এসে খুব অত্যাচার শুরু করে। আমি প্রতিবাদ করাতে খাট থেকে লাথি মেরে আমাকে ফ্লোরে ফেলে দেয়। আমার পায়ে আঘাত লাগে, আমি ব্যথায় চিৎকার করে উঠি। আদিব বলে, আমার চাহিদা পূরণ করতে না পারলে আমার খাটে তোর জায়গা হবে না, থাক ফ্লোরে পড়ে। সারারাত সেখানেই থাক, খাটে শুইতে আসবি না। আমার কান্না তার মনকে নরম করতে পারেনি। একবারও জানতে চায়নি আমি কেন কান্না করছি। সারারাত বসেছিলাম খাটে মাথা দিয়ে, পা ব্যথায় উঠতে পারিনি। সকালে ঘুম ভেঙে আদিব বলল চা এনে দিতে। আমি অনেক কষ্টে চা করে নিয়ে আসি। শাশুড়ি মা আমার পায়ের দিকে চেয়ে জানতে চায় কি হয়েছে। আমি বলেছি বাথরুমে পড়ে গিয়েছিলাম। শাশুড়ি মা শ্বশুরকে বলে ওষুধ এনে দিয়েছে। আমি কয়েকদিন পা নিয়ে ঠিকমতো হাঁটতে পারিনি। তা দেখে আদিব একটিবারও জিজ্ঞাসা করেনি বা ওষুধও এনে দেয়নি। সেই অবস্থায় আমার উপরে সে স্বামিত্ব দেখিয়েছে। আদিব প্রতি রাতে আমাকে ধর্ষণ করে, কারণ আদিব আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আমার ইচ্ছা না ইচ্ছার কোনো মূল্য ছিল না আদিবের কাছে। জোর করে শারীরিক সম্পর্ক করা তো ধর্ষণেরই শামিল। আমি ধর্ষিতা হতাম নিজ স্বামীর হাতে। আমার উপর এত অন্যায় অত্যাচার আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারে, কিন্তু নিজের ছেলেকে কিচ্ছুটি বলে না। আমাকে বলে, বৌমা তুমি একটু সহ্য করে নাও, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি আমার ভাগ্য বলে মেনে নিয়েছি আদিবের অত্যাচার। আদিবের অন্য মেয়েদের সাথে রিলেশন ছিল, অনেক রাত পর্যন্ত মেয়েদের সাথে ফোনে কথা বলতো। মাঝে মাঝে কিছু মেয়েকে বাসাতেও নিয়ে আসতো। তার মা বাবা জানতে চাইলে বলতো বান্ধবী হয়। আমি বুঝতাম কেমন বান্ধবী হয় সেই মেয়েগুলো। মেয়েদের সাথে ছিল আদিবের দৈহিক সম্পর্ক। আমি কিছু বলতে গেলেই আদিব আমাকে বলতো,
তুমি যেখানে আছো থাকো, সীমা অতিক্রম করতে এসো না, তাহলে বাসা থেকে তাড়িয়ে দেবো। চুপ করে যেতাম এমন কথা শুনে। চুপ না হয়ে উপায় কি? মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি, বাবা অনেক কষ্টে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। ছোট দুই বোন আছে, আদিপ আমাকে তাড়িয়ে দিলে বাবার বাড়িতে গিয়ে বাবার উপরে বোঝা হয়ে যাব। কয়েকদিন ধরে শুনছি আদিপ ইংল্যান্ড চলে যাবে। সে যে বিদেশি কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানি তাকে ইংল্যান্ডের লন্ডনে পোস্টিং করেছে। আমার ধারণা আদিপ আমাকে সঙ্গে নিয়ে যাবে না। যেই মানুষটা আমাকে স্ত্রী হিসেবে মানে না, সে আমার থেকে মুক্তি পেতেই চাইবে, সেটা আমি শিওর। কিন্তু আদিবের কথায় আমি অবাক না হয়ে পারলাম না। ইসরাত শোনো, সামনের মাসে আমরা লন্ডন যাব। তুমি চাইলে তোমার বাসা থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারো। লন্ডন চলে গেলে তো 2 বছরের আগে আসতে পারবে না। আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আদিবকে আমি বললাম, অবিশ্বাসের কি আছে? সেখানে গেলে আমি কাজের মেয়ে কোথায় পাবো? কে আমার সব কাজ করে দেবে? আর সেই দেশে কাজের মেয়ে রাখতে গেলে অনেক টাকা খরচা করতে হবে। তুমি যখন আছো তাহলে অযথা টাকা খরচা করার দরকার কি? আর সেখানে যেও তো সাথে সাথে কাজের মেয়ে পাওয়া যাবে না, তাই না? তাই তোমাকেই সঙ্গে করে নিয়ে যাব। যখন আদিব বলেছিল ইংল্যান্ডে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, কথাটা শুনে অনেক খুশি হয়েছিলাম। ভাবছিলাম এতদিন সংসার করে আমার প্রতি তার কিছুটা টান হয়েছে, সেই জন্য সাথে নিয়ে যেতে চাইছে। আমি তো ভুলেই গিয়েছিলাম আমি তার রক্ষিতা। আমি এখন কাজের মেয়ে হয়ে তার সাথে ইংল্যান্ডে যাব। আদিব তার প্রয়োজনে আমাকে তার সঙ্গে নিচ্ছে, ভালোবেসে বা স্ত্রী হিসেবে নয়। খুব কষ্ট লাগছে আদিবের কথায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, তাই আদিবের সামনে থেকে চলে আসলাম। বাথরুমে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলাম। পরের দিন আদিব আমাকে বাবার বাড়িতে রেখে আসলো। গাড়ি থেকে নেমে আমি অনেকবার অনুরোধ করেছি আমাদের বাড়িতে যেতে, আসলো না। মা আর ছোট দুই বোন আমাকে দেখে জড়িয়ে ধরলো। মা বলল, তুই অনেক শুকিয়ে গিয়েছিস রে মা। ঠিক মতো কি খাবার খাস না? তোর তো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঘুমাস না? অনেক কষ্টে আছিস তাই না মা? মায়ের কথার কি উত্তর দেব? আমি যে কি জ্বালা যন্ত্রণায় আছি সেটা আমিই জানি। মাকে বললাম, না মা, তোমাদের জামাই এখন আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে। এখন আর অত্যাচার করে না। শুকিয়ে গেছি কারণ আমি ঠিকমতো খেতে পারি না, মুখে রুচি নেই। আমার কথা শুনে মা বলল, কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ভিটামিন মিনারেল কিছু ওষুধ খেলেই মুখের রুচি ফিরে আসবে। মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে দেখে বলল, এই মেয়ে তো একদম দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রেশার খুবই কম। এইভাবে চলতে থাকলে বড় কোনো প্রবলেম হয়ে যাবে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে এবং ঘুমাতেও হবে। চিন্তামুক্ত থাকতে হবে। ডাক্তার আমাকে বললেন, আচ্ছা ইসরাত, আপনি কি খুব টেনশন করেন? আমি বললাম, ওই একটু আধটু চিন্তা তো করি। আপনি টেনশন বাদ দেন, আপনার শরীর খুবই দুর্বল। এই শরীর নিয়ে টেনশন করলে আপনার ক্ষতি হবে। বাবার বাড়িতে 9 দিন ছিলাম। মা বাবার যত্নে এই 9 দিনে আমি অনেকটা ভালো, প্রেশারটাও ঠিক। এই 9 দিন ঠিকমতো ঘুমোতে পেরেছি। আদিব গাড়ি দিয়ে ড্রাইভারকে পাঠিয়েছে। আমি ড্রাইভারের সাথে আদিবের বাসায় যাই। আমাকে দেখে শাশুড়ি বললেন, বৌমা, তুমি বাবার বাড়ি গিয়ে কয়েকদিন মোটা হয়ে গেছো। আমাদের বাসায় এত কিছু খেয়েও শুকনা ছিলে। শাশুড়ির কথা শুনে মনে মনে বললাম, আপনার ছেলে তো আমাকে অনেক শান্তিতে রাখে, তাই তো মোটা হতে পারি না। রাতে আদিব বাসায় ফিরে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো মোটা হয়ে গেছো এই কয়েকদিনে। বাপের বাড়িতে কি খেয়েছো? আমি বললাম, কিছুই না। চলেন রাতের খাবার দেই। আরে খাবার খাবো না, 9 দিন তোমাকে ছাড়া ছিলাম। আজ সেই উসুলটা আগে পোষাবো। সারা রাত ঘুমোতে দেয়নি আদিব আমাকে। এখন সকাল 7টা বাজে, আমাকে উঠতেই হবে সকালে নাস্তা বানাতে। আদিব ঘুমোচ্ছে, সে 9টা পর্যন্ত ঘুমাবে। আমি উঠতে গিয়ে মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো, হয়তো ঘুম না হবার জন্য। উঠতে ইচ্ছাই করছে না, খুব ঘুমাতে ইচ্ছা করছে, কিন্তু কি করব? নাস্তা তো বানাতে হবে, না হলে আদিব কি খেয়ে অফিসে যাবে? ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম নাস্তা বানাতে। দিন যত যাচ্ছে ইংল্যান্ডে যাবার সময় ঘনিয়ে আসছে। আমার বুকের ভেতরে কেমন একটা ভয় এসে বাসা বাঁধছে। বারবার মনে হচ্ছে আদিব এখানেই আমার সাথে যে ব্যবহার করে, বিদেশে নিয়ে গিয়ে জানি না কি করে। সেখানে তো আমি কিছুই চিনব না, জানবো না। বাংলাদেশ ছেড়ে মা বাবা ছোট বোনদেরকে ছেড়ে যাব। কবে না কবে আসবো জানি না। আদিব যদি আমাকে বাংলাদেশে আর কখনো না নিয়ে আসে, তাহলে আমি কিভাবে আসবো? আমার মা বাবা বোনেদের আমি কিভাবে দেখব? দুশ্চিন্তা আমাকে পাগল করে দিচ্ছে। একবার মনে হয় আদিবকে বলেই দেই আমি তার সাথে ইংল্যান্ডে যাব না। কিন্তু পরক্ষণেই চিন্তা করি, না করাটা কি ঠিক হবে? আমি অনেক ভেবে সিদ্ধান্তে উপনীত হলাম আদিবের সাথে ইংল্যান্ডে যাব না। দরকার হয় এই দেশে থেকে মানুষের বাসায় কাজ করে খাবো, তাও আদিব পাষাণ্ডের সঙ্গে আমি বিদেশে যাব না। মাকে ফোন করে বলি, মা, আমি ইংল্যান্ডে যাব না। এখানেই আদিব আমার উপরে যে নির্যাতন করে, বিদেশে নিয়ে গিয়ে কি যে করবে তার কোনো হিসেব নেই। আমার কথা শুনে মনে হয় আকাশ ভেঙে মায়ের মাথার উপরে পড়েছে। ইসরাত, তুই কি পাগল হয়ে গেলি? কি বলছিস এইসব? তুই জামাইয়ের সঙ্গে কেন যাবি না? না গিয়ে কই থাকবি? তোর আরো 2টা বোন আছে, তাদের বিয়ে দিতে হবে।
তুই যদি স্বামীর বাড়ি থেকে চলে আসিস মানুষে কি বলবে? বলবে বড় মেয়েকে বিয়ে দিয়েছে, সংসার করতে না পেরে বাপের বাড়িতে চলে আসছে। ছোট মেয়েগুলো আরো কত ভালো হবে। তোর জন্য আমার আরো ২টা মেয়ের জীবন নষ্ট হোক সেটা আমি চাই না। তুই আদিবের সাথে ইংল্যান্ডে যা, সেটাই তোর জন্য আমাদের জন্য মঙ্গলজনক হবে। মায়ের কাছ থেকে এমন কথা শুনে আমার আর কিছু বলতে মন চাইল না। ফোনটা কেটে দিলাম। আমি আদিবের সাথে ইংল্যান্ডেই যাব, যা হবার হবে। আজ থেকে আমার কেউ নেই, আপনজনেরা আমাকে বুঝলো না, না হয় আমি ইংল্যান্ডে নিয়ে আদিব আমাকে মেরেই ফেলবে। আর বাঁচার ইচ্ছেও নেই, যা ইচ্ছে করুক গা। ইংল্যান্ডে যাবার দিন বাবা মা ২ বোন আসছে আমাদের বিদায় দিতে। আমি মা বাবার সাথে তেমন কথা বললাম না, ছোট বোনেদেরকে বললাম ভালো মতো লেখাপড়া করতে, ভালোভাবে বুঝে শুনে চলতে। এয়ারপোর্ট পর্যন্ত মা বাবা বোন শ্বশুর শাশুড়ি আমাদেরকে এগিয়ে দিয়ে আসলো। আদিব আমাকে নিয়ে লন্ডন শহরে অভিজাত এক ফ্ল্যাটে উঠল। সেখানেই শুরু হলো আমার পরবাস জীবন। আদিব সকাল ১০টায় অফিসে যায়, আসে ৫টায়, এসে খেয়ে রেস্ট নিয়ে আবার বাহিরে চলে যায়। আসে রাত ১১টা ১২টায়, এসেই সেই চিরাচরিত অত্যাচার। সারাদিন আমি রুমের ভেতরে আর ব্যালকানিতে দাঁড়িয়ে কাটাই, খুব একা মনে হয় নিজেকে। বাংলাদেশে থাকতে বাসায় শ্বশুর শাশুড়ি কাজের মেয়ে ছিল, তাদের সাথে কথা বলতে পারতাম। এখানে সারা দিন রুমের ভেতরে আমি একা, একদম ভালো লাগে না, অসহ্য অনুভূতি, বন্দি জীবন। আদিব ৫টায় এসে খেয়ে আবার যখন চলে যায় আসে মাঝরাতে। একা একা এত বড় ফ্ল্যাটে থাকতে ভয় পাই। আদিবকে একদিন বলেছিলাম, এত রাত করে বাসায় ফেরেন, একা থাকতে আমার ভয় করে। আদিব বলেছিল, তোমার জন্য আমি সন্ধ্যা রাতেই রুমে বসে থাকি। আমার সব ফ্রেন্ডস তাদের বউকে নিয়ে নাইট ক্লাবে যায়, কত মস্তি করে। আমার তো আর সেই ভাগ্য নেই, তোমার মতো মেয়েকে নিয়ে কই যাব, বাহিরেই তো যেতে পারি না। লোকজনে হাসাহাসি করবে যদি দেখে আমার মতো ছেলের এমন কালো বউ। কিছু বলার সামর্থ্য ছিল না আমার আদিবের কথাগুলো শুনে। অপমানের লজ্জায় আমার চোখে পানি চলে আসছে, নিজেকে খুব ছোট মনে হয়। আদিব ঠিকই বলেছে, তার মতো ছেলের বউ হবার কোনো যোগ্যতা নেই আমার। আমার সব যোগ্যতা কেড়ে নিয়েছে আমার সেই গায়ের কালো রং। দোষটা তো আমারই, আমি কালো। এখন আবার আরেক ঝামেলার সৃষ্টি হয়েছে। আদিব প্রায় প্রতিদিন তার ইংলিশ ফ্রেন্ডদের সঙ্গে করে বাসায় নিয়ে আসে বাঙালি খাবার খাওয়াতে। আমাকে ভালো ভালো খাবার রান্না করে তাদেরকে খাওয়াতে হয়। আদিবের ইংলিশ ফ্রেন্ডগুলো বাঙালি খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলে, মিস্টার আদিব, তোমার ওয়াইফ হেব্বি জোস খাবার বানাতে পারে, সে কিন্তু দেখতেও অনেক সুইট। ফ্রেন্ডসদের প্রশংসা শুনে আদিব অবাক হয়ে যায়, তার কাছে মনে হয় তার ফ্রেন্ডরা মজা করছে। তার এক ফ্রেন্ড টনি আদিবকে বলল, রিয়েলি আদিব, বাঙালি মেয়েরা অনেক সুন্দরী হয়। আমাদের দেশে সাদা চামড়ার মেয়েগুলো কিন্তু সুন্দরী না। ফর্সা হলেই সুন্দর না, ফেস সুন্দর হলেই তো সুন্দর। টনির কথা শুনে আদিব আমার মুখের দিকে চেয়েছিল। আদিব একদিন তার বসকে নিয়ে আসলেন আমার হাতে রান্না খাওয়ানোর জন্য। বস দেখতে সেই লম্বা মোটা ফর্সা ধবধবে। এসেই আমাকে জড়িয়ে ধরতে চাইলো, আমি দূরে সরে গেলাম। বস মনে হয় অপমানিত বোধ করলেন, তাতে আমার কি, রান্না করতে আমি কিচেনে গেলাম। আদিব আর বস মিলে ড্রিঙ্ক করছে, বুঝতে পারলাম পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরেছে, ভাবলাম আদিব, কিন্তু চেয়ে দেখি বস। আমি বললাম ছাড়েন আমাকে, বস আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। আমি চিৎকার করে আদিবকে ডাকলাম। আদিব কিচেনে আসার সাথে সাথে বস আমাকে ছেড়ে দিয়ে আদিবকে বলল, আদিব, তোমার ওয়াইফ আমাকে অপমান করছে। আমি চাইলে তোমাকে চাকরিচ্যুত করতে পারি, কিন্তু তা আমি করব না। তোমার ওয়াইফকে আমার ভালো লেগেছে, আমি চাই সে আজ রাতটা আমার সঙ্গে কাটাবে। তুমি তোমার ওয়াইফকে রাজি করাও, না হলে তোমার চাকরি থাকবে না। অফিস থেকে তোমাকে এই ফ্ল্যাট আর গাড়ি দেওয়া হয়েছে, সেগুলো কেড়ে নেওয়া হবে। তোমাকে লন্ডনের রাস্তায় পড়ে থাকতে হবে। আমার কথা মানবে কিনা ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। বস কথাগুলো বলে কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। আদিপ আমাকে বলল, ইসরাত, তুমি কি চাও আমার চাকরি চলে যাক, সবকিছু কেড়ে নিক? যদি না চাও একটা রাতের জন্য বসের সঙ্গে রাত কাটাও। আপনি কি বলছেন, আমি পরপুরুষের সঙ্গে রাত কাটাবো? আপনি স্বামী হয়ে এই নির্দেশ? আসলে আপনি তো আমাকে কখনো স্ত্রী মনেই করেননি, তাই আজ আমাকে পরপুরুষের হাতে তুলে দিতে আপনার বিবেকে বাধছে না। আমি আপনার এই অন্যায় আদেশ মানতে পারবো না। আমার কথা শেষ না হতে আদিপ আমার গালে থাপ্পড় মেরে বলল, যা বলছি কর, এত নীতি কথা শোনার সময় আমার নেই। রান্না শেষ করে ডিনারের পর সেজে গুজে বসের কাছে যাবি। আমার মনে হচ্ছে আত্মহত্যা করে মরে যাব, তবু অন্য পরপুরুষের ভোগের সামগ্রী হব না। মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। কোথায় যাব আমি, এই শহরে কিছুই তো চিনি না, কোনো আপন মানুষ নেই। বাংলাদেশ হলে এখনই বাসা থেকে চলে যেতাম, কিন্তু কি করব, এখন আত্মহত্যা করার সাহসও পাচ্ছি না। যা আছে কপালে, আমি পালাবো। পেছনের দরজা দিয়ে আমি নিচে নেমে আসলাম, পা বাড়ালাম অজানা গন্তব্যে। ভাগ্যে কি আছে জানি না। লন্ডন শহরের রাস্তা দিয়ে হাঁটছি আমি, রাত 10টা বাজে। কোথায় যাব, কার কাছে যাব, কিছু ভাবতে পারছি না। হাঁটছি তো হাঁটছি, মনে হচ্ছে অনন্তকাল ধরে হেঁটে চলেছি। লন্ডনের রাস্তায় বড় বড় ঘড়ি লাগানো, ঘড়িতে দেখলাম রাত 2টা।
আমি 3.5 ঘন্টা ধরে হাঁটছি, খুব পানি তৃষ্ণা পেয়েছে। সামনে একটা রেস্টুরেন্ট দেখে এগিয়ে গেলাম, ভাবলাম এক গ্লাস পানি খাবো আর কিছুক্ষণ বসে রেস্ট নেব। আমি রেস্টুরেন্টে গিয়ে পানি খেতে চাইলাম। এক লোক পানি হাতে দিয়ে জানতে চাইলো আর কিছু খাবো কিনা। আমি বললাম আমার কাছে টাকা নেই। একটা টেবিল খালি পেয়ে চেয়ার টেনে বসলাম। কয়েক মিনিট পর ওয়েটার এসে বলল, ম্যাম আপনি টেবিল খালি করে দেন প্লিজ। আমি বের হয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। আমার পেছন পেছন 4 জন লোক এসে আমার সামনে দাঁড়ালো। কি করছেন, কে আপনারা? আমার হাত ছাড়ুন। আমার কথার উত্তর না দিয়ে লোকগুলো বলাবলি করছে। মেয়েটা বাঙালি, অনেক দিনের স্বাদ ছিল বাঙালি নারীর সঙ্গে মস্তি করব। 2 জন লোক আমার 2 হাত চেপে ধরে অন্য 2জনকে বলছে তাড়াতাড়ি করে কার নিয়ে আসতে। আমি মনে মনে ভাবলাম আমার কপালটাই খারাপ, না হলে ইজ্জত বাঁচাতে পালিয়ে এসে আবার আদিবের মতো নরপশুর হাতেই পড়লাম। এ কি করছেন, ছাড়েন বলছি, না হলে এক্ষুনি ট্রাফিক পুলিশ ডাকবো। এত বড় সাহস আমার ওয়াইফের হাত ধরে টানাটানি করেন। আচমকা একজন এসে এই কথাগুলো বলল। কথাগুলো শুনে শয়তান 4 জন লোক ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। আমি লোকটাকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে ধন্যবাদ দিলাম। সরি, আমি আপনাকে আমার ওয়াইফ বলেছি বলে, এটা না বললে লোকগুলো আপনাকে ছেড়ে দিত না। আপনাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্যই ওয়াইফ বলেছি। আচ্ছা আপনি কোথায় থাকেন বলেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। আমার আর থাকার মতো কোনো জায়গা নেই যেখানে আপনি আমাকে পৌঁছে দিয়ে আসবেন। আমার কথা শুনে লোকটা অবাক হলো। তার চেয়ে বেশি অবাক হয়েছি আমি। লোকটা যদি আজ আমাকে শয়তান লোকেদের হাত থেকে না বাঁচাতো তাহলে কি হতো? আর লোকটাই বা কেন আমাকে বাঁচাতে আসলো, নিজের স্ত্রী বলে পরিচয় দিল। আমি লোকটার কাছ থেকে জানতে চাইলাম সে কেন আসলো আমাকে রক্ষা করতে, আর সে কে।